প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য শুরু করছি আবারও মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লেখা বই আমার ফাঁসি চাইয়ের ৭ম পর্ব। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা। ১৯৯৬ সালের নভেম্বর মাসের প্রথম সপ্তাহের এক বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবনের নিচতলায় পূর্ব দিকের ২ নং ড্রয়িং রুমে প্রধানমন্ত্রী এবং তার আত্মীয়স্বজন মিলে গল্পগুজব করছেন। শেখ রেহানা এবং তার স্বামী শফিক সিদ্দিকী, চাচাতো বোন লুনা, মিনা এরা সবাই পুলিশের সাব ইন্সপেক্টর পদে চাকরি দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শলাপরামর্শ দেয়। অর্থাৎ ১৯৯১ সালে ক্ষমতায় এসে বেগম খালেদা জিয়া এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরী নাকি তাদের পছন্দ মতো ৭৪৫ জনকে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাব ইন্সপেক্টর পদে চাকরি দিয়েছে। আর এই অভিযোগে বেগম জিয়া এবং মতিন চৌধুরীর বিরুদ্ধে স্বজনপ্রীতি ও দুর্নীতির মামলা দায়ের করতে দুর্নীতি দমন ব্যুরোকে নির্দেশ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উল্লেখিত আত্মীয়স্বজনেরা পীড়াপিড়ি করতে থাকলে মতিয়ার রহমান রেন্টু ও মিসেস মতিউর রহমান রেন্টু ময়না প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার আত্মীয়দের বুঝিয়ে বলেন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াদের না খুঁচিয়ে বরং তাদের মাথায় হাত বুলিয়ে চেষ্টা করে দেখেন দেশের উন্নতি করতে পারেন কিনা। যদি একবার কোনো মতো দেশ গঠন করতে পারেন তাহলে দেখবেন শুধু আপনাকেই না, আপনার নাতিপুতিকেও এদেশের মানুষ মাথায় করে রাখবে। বিএনপি ও বেগম খালেদা জিয়াকে হোস্টাইল করে আপনি দেশ গড়তে পারবেন না, আবার আপনাকে এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে কেউ দেশ গড়তে পারবে না। আপনি এবং খালেদা জিয়া এই দুই শক্তির ঐক্য ছাড়া কিছুতেই দেশের মঙ্গল করা যাবে না, দেশের উন্নয়ন করা যাবে না। বিভেদ, অনৈক্য, শত্রুতা পরিত্যাগ করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন। বেগম জিয়া আপনার আগের প্রধানমন্ত্রী, তাকে বড় বোন বলে ডেকে বুকে টেনে নিয়ে দেশের উন্নয়নের চেষ্টা করেন, তাতে আপনারই লাভ হবে অনেক বেশি। মামলা করলে আপনার ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, তুমি জানো না খালেদা জিয়া ছাত্রদল আর যুবদলের লোকদের পুলিশে চাকরি দিয়েছে। মতিউর রহমান রেন্টু বলল, এটা আংশিক সত্য, আসল সত্য হলো টাকা দিয়ে এরা পুলিশে চাকরি নিয়েছে। এরপর যদি ধরে নেই চাকরি পাওয়া সকলেই ছাত্রদল যুবদলের লোক, তবুও তো তারা এদেশেরই মানুষ। বেগম জিয়া ৭৪৫ জনকে চাকরি দিয়েছে, সেই পথ ধরে আপনি ছাত্রলীগ যুবলীগের ৭,০০০ জনকে চাকরি দেন, কিন্তু মামলা করবেন না। মামলায় কোনো ফল হবে না, মামলা করলে বরং আপনিই ছোট হয়ে যাবেন। সব কাজেই তোমাদের বাধা, তোমাদের আপত্তি। এই কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপরে তার শয়নকক্ষে চলে গেলেন এবং প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, তার স্বামী শফিক সিদ্দিকী এবং তাদের চাচি ও চাচাতো বোনেরা মতিউর রহমান রেন্টু এবং মিসেস মতিউর রহমান রেন্টুকে ভীষণ তিরস্কার করল। পরে ঠিকই পুলিশের এই চাকরি দেয়াকে স্বজনপ্রীতি ও দুর্নীতি আখ্যায়িত করে দুর্নীতি দমন ব্যুরো ১৯৯৬ সালের ২১শে ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। গঙ্গা ও পার্বত্য চট্টগ্রাম এবং ট্রানজিট চুক্তি। ভারতের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ১৯৯৬ সালের শেষের দিকে বাংলাদেশে এসেই সরকারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে চলে এলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কয়জন ভারতীয় অভিভাবক আছেন, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তাদের মধ্যে অন্যতম। শুধু অন্যতমই নয়, শেখ হাসিনা পরিবারের ভারতীয় অভিভাবকদের মধ্যে জ্যোতি বসু সবার শীর্ষে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা সপরিবারে যখন ভারতে গিয়েছিলেন তখন ভারতীয় মুরব্বী বা অভিভাবকদের মধ্যে জ্যোতি বসুর সান্নিধ্য এবং স্নেহ পেয়েছেন সবচাইতে বেশি। জ্যোতি বসু পিতৃতুল্য স্নেহ, মমতা ও সান্নিধ্য দিয়ে গড়ে তুলেছেন শেখ হাসিনা ও শেখ রেহানাকে। ১৯৮১ সালের ১৭ই মে বাংলাদেশে ফিরে আসার পর শেখ হাসিনা যতবার ভারত গিয়েছেন প্রতি বছর ৩-৪ বার তো যেতেনই। মূলত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সাথেই শলা-পরামর্শের জন্যই গিয়েছেন। জ্যোতি বসুদের বহু সাধনার ফসল আজ শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। ভারতের পশ্চিমবাংলার রাজ্যের সেই মুখ্যমন্ত্রী জ্যোতি বসু আজ এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে। গণভবনের ঘরে ঢুকতেই
আগের থেকেই প্রস্তুত হয়ে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৌড়ে এসে জ্যোতি বসুর পায়ে পড়ে পদধূলি নিলেন। দীর্ঘদিন পরে পিতা ঘরে এলে নাবালিকা কন্যা যেভাবে ছুটে এসে পিতার পায়ে ধরে, ঠিক সেইভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্যোতি বসুর পায়ে পড়লেন। অতপর দোতলার খাস কামরায় নিয়ে বসালেন এবং আগে থেকে তৈরি করে রাখা নানা ধরনের খাবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই পরিবেশন করে কাকাকে খাওয়াতে লাগলেন। জ্যোতি কাকা খেতে খেতে পারিবারিক, রাজনৈতিক এবং বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক বিষয়ে কথা বলতে থাকলেন। এক পর্যায়ে জ্যোতি বসু বললেন, দেখো মা, গঙ্গার জলটল কিছু পাবে না, আমিই পাই না, আর তুমি কিভাবে পাবে? আমি প্রধানমন্ত্রী দেবদৌড়ের সাথে আলোচনা করে রেখেছি, তুমি গঙ্গা চুক্তি করে ফেলো, তাতে করে তুমি জল না পেলেও তোমার বিরোধীরা গঙ্গার জল এবং গঙ্গার জল বলে রাজনৈতিক ইস্যু আর তৈরি করতে পারবে না। এই সুবিধাটা তুমি পেয়ে যাবে। 20 থেকে 30 বছরের একটা চুক্তি করে দেব। তুমি আবার প্রথমেই 20 থেকে 30 বছরের কথা বলতে যেও না। তুমি বলবে 5 বছর মেয়াদের গঙ্গা চুক্তি হতে যাচ্ছে। তোমার বিরোধীরা এই 5 বছর মেয়াদ নিয়ে চিল্লাপাল্লা করতে থাকবে। পরে আমি 20-30 বছর মেয়াদের চুক্তি করে দেব। কেন্দ্রীয় প্রধানমন্ত্রী ও জলমন্ত্রীর সাথে আমার এরকমই কথা হয়েছে। তুমি এভাবেই কাজ চালিয়ে যাও। আর একটা কথা, পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের সাথে তুমি সহসা একটা চুক্তি করে ফেলবে। ওদের রেভিনিউ ওদের থাকবে, ওদের কর্মচারী ওদের থাকবে। ওখানে কখনো কিছু তুমি করতে চাইলে উপজাতীয়দের অনুমতি নিয়ে করবে। এটা আমি কেন্দ্রীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং পার্বত্য চট্টগ্রামের উপজাতীয় নেতাদের কথা দিয়েছি। যথাশীঘ্র সম্ভব তুমি পার্বত্য উপজাতীয়দের সাথে একটা চুক্তি সম্পাদন করবে। এই চুক্তির নাম দেবে শান্তি চুক্তি। এতে তোমারও লাভ হবে। তুমি প্রচার করবে দীর্ঘদিনের যুদ্ধ, লড়াই আর অশান্তি দূর করে তুমি শান্তি চুক্তি করেছ। সারা দুনিয়ায় তোমার পক্ষে শান্তি শান্তি রব উঠবে, তোমার নামে বাহবা চলবে। বলা যায় তুমি নোবেল পুরস্কারও পেয়ে যেতে পারো। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুবোধ বালিকার মতো শুধু জি কাকা জি কাকা বলতে লাগলেন। জ্যোতি কাকা বললেন, আর একটা লাভ হবে তোমার। বলো তো কী লাভ? ওরা খুশি হবে। ওরা খুশি হলে কি হবে? পার্বত্য চট্টগ্রামের পার্লামেন্টের 3টি আসনই স্থায়ীভাবে তুমি পাবে, যেভাবে গোপালগঞ্জের 3টি আসন পাও। আর ভারতের করিডোর দিয়ে ট্রানজিট দেয়া, নৌবন্দর দেয়া, এসব তো তোমার পিতার সাথে আমাদের পাকা কথা হয়েছিল। তুমি এখন তোমার সুবিধাজনক সময়ে আমাদের এগুলো দিয়ে দাও। বেশি দেরি করো না, বেশি দেরি করো না, কিন্তু বেশি দেরি করলে আবার দিল্লির দিকে ভুল বোঝাবুঝি শুরু হতে পারে, বুঝলে? পশ্চিমবাংলার রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু কাজ শেষে চলে গেলেন। তারপর ভারতের প্রধানমন্ত্রী দেবদৌড় বাংলাদেশ সফর করে গেলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরে গেলেন এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি কাকার সাজানো 30 বছর মেয়াদের পানিবিহীন গঙ্গা চুক্তি করে এলেন। এরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ফুফাতো ভাই, মহান জাতীয় সংসদের বকলম চিফ হুইপ মাতাল আবুল হাসনাত আবদুল্লাহকে প্রধান করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি করলেন এবং জ্যোতিবাবুর নীল নকশা অনুযায়ী রাজস্ববিহীন এবং রাজ কর্মচারীবিহীন এবং রাজ কর্তৃত্ববিহীন পার্বত্য চট্টগ্রামের চুক্তি করলেন। এই শান্তি চুক্তি অনুযায়ী এক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পার্বত্য চট্টগ্রামে কোনো খাজনা বা ট্যাক্স পাবে না এবং ওই অঞ্চলের খাজনা ট্যাক্স উপজাতিরাই সংগ্রহ করবে ও খরচ করবে। 2, পার্বত্য চট্টগ্রামের স্থানীয় কোনো কর্মচারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মচারী হবে না। উপজাতীয়রাই উপজাতিদের মধ্য থেকে ওই সকল কর্মচারীদের নিয়োগ দেবে, পদোন্নতি দেবে এবং বরখাস্ত করবে। 3, পার্বত্য চট্টগ্রামের জলাশয়, ভূমি, বন ইত্যাদি যা কিছু আছে, উপজাতীয়রা যদি অনুমতি না দেয় তাহলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অধিগ্রহণ বা অ্যাকোয়ার করতে পারবে না। ঘর ভাঙা আসছে এবং ডক্টর মহিউদ্দিন মন্ত্রী। 1996 সালের রমজান মাস, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দেশের মানববর ব্যক্তি, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, বিদেশি দূতাবাসের লোকজনদের ইফতার পার্টি। গণভবনের ভেতরের বিশাল মাঠে বিশাল প্যান্ডেল, বিশাল আয়োজন, অধিকাংশ অতিথি এসে গেছেন। এমন সময় ডক্টর কামাল হোসেন তার 2-3 জন সাথী নিয়ে পশ্চিম দিক থেকে প্যান্ডেলের দিকে এগিয়ে আসছেন। প্যান্ডেলের পূর্ব দিকের শেষ প্রান্তে বসে থাকা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওটা দেখামাত্র চিৎকার করে বললেন, ডক্টর কামাল হোসেনের দিকে হাত উঠিয়ে বলে উঠলেন, ওই যে ঘর ভাঙা আসছে, ঘর ভাঙা আসছে, ওই ঘর ভাঙাকে দূরে বসা, এই ঘর ভাঙাকে দূরে বসা, ঘর ভাঙা যেন আমার কাছে আসতে না পারে, ঘর ভাঙাকে দূরে বসা। এপিএস বাহাউদ্দিন নাসিম ডক্টর কামাল হোসেনকে প্যান্ডেলের পশ্চিম পাশের এক কোণে একটি টেবিলে নিয়ে বসালেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘুরে ঘুরে ইফতার পার্টিতে আগত অতিথিদের খোঁজখবর নিচ্ছেন, সৌজন্য বিনিময় করছেন, কিন্তু ডক্টর কামাল হোসেনের দিকে গেলেন না। প্যান্ডেলের এক টেবিলে অন্যান্য স্টাফের সাথে মাথা নিচু করে বসে আছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর মহিউদ্দিন খান আলমগীর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এদিকে এলেন, ডক্টর মহিউদ্দিন খান আলমগীর খাওয়া ছেড়ে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়লেন এবং এমনভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম দিলেন যে এটা সালাম না, পায়ে হাত দিয়ে কদমবুচি। একেবারে ধারে কাছের লোক ছাড়া অন্য কেউ তা বুঝতে পারল না। ইফতার পার্টির অনুষ্ঠান শেষে গণভবনের নিচতলায় ৫ নম্বর ড্রয়িং রুমে বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইফতার পার্টিতে আসা তার কয়েকজন আত্মীয়ের সাথে আলাপ করতে গিয়ে বললেন, ডক্টর মহিউদ্দিন খান আলমগীরকে মন্ত্রী বানাতে হবে। মোটরসাইকেল আরোহী বলল, মহিউদ্দিন খান আলমগীরকে মন্ত্রী বানাবেন কি জন্য? প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, আমার ক্ষমতায় আসার পেছনে মহিউদ্দিন খান আলমগীরের অনেক অবদান রয়েছে। মোটরসাইকেল আরোহী বলল, ডক্টর মহিউদ্দিন খান আলমগীর রাজদ্রোহী। মাত্র কিছুদিন আগে সরকারের একজন কর্মকর্তা হয়েও মহিউদ্দিন খান আলমগীর সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। তাকে মন্ত্রী করলে সরকারের বিরুদ্ধে বিদ্রোহের পুরস্কার হিসেবে পরিগণিত হবে এবং এটা সরকারের বিরুদ্ধে বিদ্রোহীদের পুরস্কারের উদাহরণ হয়ে থাকবে। আপনার সরকারের অনেক সরকারি কর্মকর্তা আছে যারা আপনাকে পছন্দ করে না। সরকারের বিরুদ্ধে বিদ্রোহের পুরস্কারের এই উদাহরণ হয়ে থাকলে সুযোগ পেলেই তারাও আপনার সরকারের সাথে বিদ্রোহ করবে। মহিউদ্দিন খান আলমগীরকে মন্ত্রী করার আগেই এই বিষয়টি খেয়াল রাখতে হবে। আপনি যদি সত্যি মনে করেন আপনার ক্ষমতায় আসার পেছনে মহিউদ্দিন খান আলমগীরের অবদান আছে, তাহলে আপনি তাকে পুরস্কৃত করবেন। তাহলে আগে তাকে চাকরি থেকে অবসর দিয়ে আপনার উপদেষ্টা করেন, সরাসরি মন্ত্রী না করে মন্ত্রীর মর্যাদা দেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার করেন, পরের টার্মে মন্ত্রী করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, আচ্ছা রেন্টু, তুমি কি আমার সরকারি কাজকর্মে বাধা দিতেই থাকবা, না আমাকে কাজ করতে দিবা? না নেত্রী, আমি আপনাকে বাধা দিতে যাব কেন? তাহলে তুমি এত কথা বলছো কেন? আপনি বললেন তাই বললাম, এখানে তো আরও অনেকেই আছে, কই কেউ তো তোমার মতো বাধা দিচ্ছে না, তুমি এত কথা বলছো কেন? আগে থেকেই বলে এসেছি, পুরানো অভ্যাস, তাই বলি। আগে বলেছ তখন আমি শেখ হাসিনা ছিলাম, এখন আমি প্রধানমন্ত্রী। যতদিন আমি আপনার সাথে আছি ভালো মন্দ বলে যাব, শোনা না শোনা, করা না করা আপনার ব্যাপার। এখনও প্রধানমন্ত্রীর ক্ষমতা তো দেখো নাই, দেখবা। এই কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোতলায় চলে গেলেন। সরকারদ্রোহী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর মন্ত্রী হলেন। অবাঞ্ছিত ঘোষণা। মতিউর রহমান রেন্টু ও মিসেস মতিউর রহমান রেন্টু অবাঞ্ছিত হল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মতিউর রহমান রেন্টু ও মিসেস মতিউর রহমান রেন্টুকে অবাঞ্ছিত ঘোষণা করে পুলিশ, এসবি, এনএসআই, ডিজিএফআই, সিআইডি, ডিবিসহ রাষ্ট্রের যত আইন প্রয়োগকারী সংস্থা আছে সকল সংস্থার কাছে নির্দেশ পাঠালেন। নির্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, এই অবাঞ্ছিতরা প্রধানমন্ত্রীর বাসভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং প্রধানমন্ত্রী যে সকল অনুষ্ঠানে যোগদান করবেন সে সকল অনুষ্ঠানে যোগদান করতে পারবে না। এরা যাতে প্রধানমন্ত্রীর বাসভবন, কার্যালয় এবং অনুষ্ঠানে যোগদান করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দেওয়া হলো এবং এই অবাঞ্ছিত ঘোষণাপত্র পত্রিকায়ও প্রকাশ করা হলো। 10 টাকায় শেখ মুজিবের ছবি। এক শুক্রবার সকালে অর্থমন্ত্রী কিবরিয়া পিএস ডক্টর পারভেজ প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এসে 10 টাকায় শেখ মুজিবরের ছবি লেআউট ডিজাইন খসড়া করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখান। নতুন এই 10 টাকার লেআউট ডিজাইনের খসড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌখিকভাবে অনুমোদন করে দিলে তবেই তা ছেপে নতুন 10 টাকার নোট হিসেবে বাজারে ছাড়া হবে। এই 10 টাকার খসড়া লেআউট ডিজাইনের উপরে ছিল আল্লাহর ঘর, মসজিদের ছবি এবং পেছনে ছিল
শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের ছবি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা লেআউট ডিজাইনের খসড়াটি দেখে অর্থমন্ত্রী পিএস ডক্টর পারভেজকে ক্ষিপ্ত হয়ে বলে উঠলেন, এ কি, জাতির পিতার ছবি পেছনে কেন? অর্থমন্ত্রী পিএস ডক্টর পারভেজ কিছুটা অপ্রস্তুত হয়ে বললেন, বাজারে চালু বর্তমান 10 টাকার নোটের উপরে মসজিদের ছবি আছে। ধর্মীয় অনুভূতির কথা বিবেচনা করে উপরে মসজিদের ছবিটা ঠিক রেখে পেছনে জাতির পিতার ছবি দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাগান্বিত কণ্ঠে বললেন, ওসব মসজিদ টসজিদ বুঝি না, জাতির পিতার ছবি উপরে দিয়ে নতুন 10 টাকার নোট ছেপে বাজারে ছাড়বেন। আমার বাবা যে জাতির পিতা, এটা শয়তানের জাতকে গিলাতে হবে। এরপর অন্য আর একদিন ডক্টর পারভেজ শেখ মুজিবের ছবি ওপরে এবং মসজিদের ছবি পেছনে দিয়ে করা লেআউট ডিজাইন নিয়ে এলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা দেখেন ও খুশি হন এবং মৌখিক অনুমোদন করে দেন। বর্তমানে বাজারে শেখ মুজিবের ছবি সম্বলিত যে নতুন 10 টাকার নোট রয়েছে, এটা সেটাই। পুলিশের গুলিতে কেউ মারা যায়নি, শুধু লাশ চাই, মানুষের লাশ। 1990 সালের সামরিক স্বৈরশাসন নিপাত করে গণতন্ত্র মুক্ত করতে দেশের বহু লোককে জীবন দিতে হয়েছে। শহীদ নূর হোসেনের রক্তে ভেজা স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তিপাক আন্দোলনে সামরিক স্বৈরাচার জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের পুলিশ, বিডিআর ও সেনাবাহিনীর গুলিতে রাজধানী ঢাকাসহ এদেশের অনেক তাজাপ্রাণ নিহত হয়েছে। কিন্তু 1990 সালে এরশাদ পতনের পর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে পরিচালিত 1991 সালের নির্বাচনে গণতান্ত্রিকভাবে নির্বাচিত বেগম খালেদা জিয়া সরকারের পতন আন্দোলনে রাজধানী ঢাকা শহরে পুলিশ, বিডিআর ও সেনাবাহিনীর গুলিতে একজন লোকও নিহত হয় নাই। যদিও 1991 সালের পর থেকেই খালেদা জিয়া সরকারের পতনের লক্ষ্যে নানান ইস্যুতে শুরু হওয়া শেখ হাসিনার আন্দোলনে ঢাকা শহরের মোট 103 জন লোক গুলিতে নিহত হয়েছে। তথাপিও এই নিহত হওয়া 103 জন লোকের মধ্যে একজন লোকও পুলিশের বা আইন প্রয়োগকারী সংস্থার গুলিতে নিহত হয়নি। 1991 সালের নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা খালেদা জিয়াকে ক্ষমতাচ্যুত করার জন্য মরিয়া হয়ে ওঠেন। কখনো ভ্যাট প্রত্যাহারের আন্দোলন, কখনো সচিবালয় ঘেরাও, কখনো সংসদ ভবন ঘেরাও, কখনো নির্বাচন কমিশন ঘেরাও, কখনো বাজেট বাতিলের দাবি, কখনো প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও ইত্যাদি নানা ইস্যুতে 1992 সাল থেকে শুরু হওয়া এবং 1996 সালের 26শে মার্চ স্বাধীনতা দিবসে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করা পর্যন্ত শেখ হাসিনার সকল আন্দোলন, সংগ্রাম ও হরতালের প্রায় প্রতিটি কর্মসূচিতে 2 থেকে 3 জন অথবা 4 জন করে মানুষ গুলিতে নিহত হয়েছেন। এই নিহত হওয়া মানুষেরা কেউই পুলিশ, বিডিআর বা সেনাবাহিনীর গুলিতে নিহত হয়নি। আবার এই নিহত হওয়া 103 জনেরই সকলেই নামগোত্রহীন, পরিচয়হীন, অজ্ঞাতনামা ব্যক্তি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিহত হওয়া ব্যক্তিদের তার দল আওয়ামী লীগের কর্মী বলে দাবি করলেও নিহতদের নাম পরিচয় খুঁজে পাওয়া যায়নি এবং বেগম খালেদা জিয়া সরকার বলেছেন নিহতরা নিরীহ পথচারী। আন্দোলনের সময় গুলিতে নিহত হতভাগা ব্যক্তিরা নিরীহ পথচারী না রাজনৈতিক কর্মী সেটা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হলো গুলিতে নিহত ব্যক্তিরা পুলিশের গুলিতে নিহত হলো না, বিডিআরের গুলিতে নিহত হলো না সেনাবাহিনীর গুলিতে। তবে কাদের গুলিতে 1992 সাল থেকে 1996 সাল পর্যন্ত কেবল ঢাকা শহরেই 103 জন মানুষ নিহত হলো? হোক না নিহতরা অজ্ঞাত পরিচয়ে, তবু নিহত হতভাগারা তো এদেশেরই মানুষ ছিল। এরা কারা তাদের নির্বিচারে গুলি করে হত্যা করল? হত্যাকারী কারা? কি তাদের পরিচয়? কারা হত্যাকারীদের মানুষ খুন করার জন্য মদদ দিল? কারা হত্যার আয়োজন করল? কার স্বার্থে এতগুলো মানুষ খুন করা হলো? বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ভাষায় নিহতরা পুলিশের গুলিতে নিহত না হলেও খালেদা জিয়া, বিএনপির সন্ত্রাসীরা নিহতদের গুলি করে খুন করেছে। প্রতিটি আন্দোলনে, হরতাল, ঘেরাও কর্মসূচিতে এভাবে নিরীহ পথচারী মানুষ শেখ হাসিনার ভাষায় বিএনপির সন্ত্রাসীদের গুলিতে নিহত হতে লাগল। যে কোনো ধরনের কর্মসূচির নির্দিষ্ট দিনের 2 দিন আগে ঢাকা শহরের সকল পেশাদার খুনিদের কাছে মানুষ খুন করার জন্য অগ্রিম টাকা পৌঁছে দেওয়া হতো। পেশাদার খুনিদের বলা হতো, আমাদের আগামী কর্মসূচির নির্দিষ্ট দিনে লাশ চাই, মানুষের লাশ, হোক না সে যে কোনো মানুষের লাশ।
এই দেয়া হলো অগ্রিম টাকা, বাকি টাকা লাশ দেওয়ার পর। কর্মসূচির নির্দিষ্ট দিনে কর্মসূচির সফলতার দিকে নজর দেওয়া হতো না, গভীর উত্তেজনার সাথে তাকিয়ে থাকা হতো মানুষের লাশ পড়ার সংবাদের দিকে। গভীর উত্তেজনার সাথে তাকিয়ে থাকতে হতো মানুষের লাশ পড়বে সংবাদের দিকে। মানুষের লাশ পড়ার নিশ্চিত সংবাদ না আসা পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পানাহার বন্ধ থাকত। যতক্ষণ পর্যন্ত মানুষ খুন হওয়ার চূড়ান্ত খবর না আসতো, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শুধুমাত্র চা আর সেই সাথে ফেন্সিডিল ছাড়া অন্য কোনো কিছুই খেতেন না, তো নাই, শুধু ছটফট ছটফট করতেন। আর এখনও লাশ পড়ল না, এখনও লাশ পড়ল না, এরপর আমি কি করব, কি কর্মসূচি দেব, এখনও লাশ পড়ল না বলে উন্মাদিনী পাগলির ন্যায় প্রলাপ বকতে থাকতেন। 29 নম্বর মিন্টু রোডের দোতলা নিচতলা পায়চারি করতে থাকতেন। যেই মুহূর্তে মানুষ খুন হওয়ার সংবাদ বা লাশের সংবাদ নিয়ে আসা হতো, বঙ্গবন্ধু কন্যা স্বস্তিতে বিছানায় গা এলিয়ে দিয়ে বলতেন, আমার ক্ষুধা লেগেছে, খাবার লাগাও। 1-1.5 ঘন্টা স্বস্তি ও সুখের নিদ্রা শেষে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে তৈরি হয়ে হাতে রুমাল দিয়ে ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে লাশ দেখতে চলে যেতেন। হাসপাতালের মর্গে লাশ দেখে চোখে রুমাল চেপে ধরতেন। ফটো সাংবাদিকরা ছবি তুলত। লাশ দেখে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা অশ্রু সংবরণ করতে পারলেন না, এই ক্যাপশন দিয়ে সেই ছবি পত্রিকায় ছাপা হতো। সচিবালয় ঘেরাওয়ের এক কর্মসূচির দিনে দুপুর গড়িয়ে 2টা বেজে গেল, কিন্তু লাশ পড়ার কোনো সংবাদ এলো না। এদিক ওদিক কত লোক পাঠালেন, কিন্তু লাশ পড়ার কোনো সংবাদ নেই। বঙ্গবন্ধু কন্যা তীব্র উত্তেজনায় প্রায় উন্মাদ হয়ে প্রলাপ বকতে লাগলেন। সকাল 10টায় সচিবালয় ঘেরাও করার কথা, এখন পর্যন্ত একটিও লাশ পড়েনি। পুলিশ একটি টিয়ার গ্যাসও ছড়েনি। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, বর্তমানের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ শুধু জাতীয় প্রেস ক্লাবের উল্টো দিকে এনএসআই বিল্ডিং চয়ের সামনে বিশাল কড়ই গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদাম খাচ্ছেন আর পুলিশ অফিসারদের সাথে গল্প করছেন। ওদিকে বিজয়নগরের শেখ হাসিনা ও শেখ রেহানার চাইনিজ রেস্টুরেন্ট সুং গার্ডেনের সামনে বসে কর্ন স্যুপ খাচ্ছেন কেন্দ্রীয় নেত্রী, বর্তমান খাদ্যমন্ত্রী মতিয়া চৌধুরী। 29 নম্বর মিন্টু রোডের সরকারি বাসভবনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার কাছে সংবাদ এলো, লাশ ফেলার মতো ন্যূনতম কোনো ক্ষেত্র তৈরি হচ্ছে না, আর তাই লাশ ফেলা যাচ্ছে না। অর্থাৎ খুনিদের মানুষ খুন করতে যে গোলযোগপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে হয়, তার নিম্নতম পরিবেশও সৃষ্টি হচ্ছে না। শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের আজকের সচিবালয় ঘেরাও কর্মসূচি ব্যর্থ হয়েছে। কোনো রকম কোনো গোলমাল হচ্ছে না, সব কিছু শান্ত ও স্বাভাবিক রয়েছে। ফলে খুনিরা মানুষ খুন করার কোনো সুযোগ পাচ্ছে না। এ কথা শুনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, যাও দ্রুত তোফায়েল ভাইয়ের কাছে যাও, মতিয়া চৌধুরীর কাছে যাও, গিয়ে আমার কথা বলো, সামান্য একটা কিছু করতে বলো। আজ যদি কিছু না হয় তাহলে আগামী দিনে কর্মসূচি দেওয়ার কোনো পুঁজি থাকবে না। যাও তাড়াতাড়ি গিয়ে বলো সামান্য গোলযোগের সৃষ্টি করতে। ছুটে যাওয়া হলো, গিয়ে তোফায়েল আহমেদকে বলা হলো, তোফায়েল ভাই, নেত্রী সামান্য গোলযোগ সৃষ্টি করতে বলেছেন। শুনেই ভয়ানক রেগে গিয়ে তোফায়েল আহমেদ বললেন, যাও, এখন থেকে আমি ওইসবে বিশ্বাস করি না, আমি নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি, আমি ওইসবে বিশ্বাস করি না, আর একবারও তুমি আমাকে ওইসব বলবে না, তুমি যাও এখান থেকে। এই কথা বলে তোফায়েল আহমেদ তাড়িয়ে দিল। এরপর আসা হলো মতিয়া চৌধুরীর কাছে। মতিয়া চৌধুরী সব শুনে প্রথমে চড়া গলায় বললেন, আমি এগুলো পারবো না। সঙ্গে সঙ্গে চুপ করেন বলে মতিয়া চৌধুরীকে একটা ধমক দিতেই মতিয়া চৌধুরী ভেজা বিড়ালের মতো চুপ মেরে গিয়ে বলল, দেখো, আমি মহিলা মানুষ, আমি কি করতে পারি, তুমি বসো, তুমি বসো বলে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বললেন, স্যুপ খাও, স্যুপ খাও, এদিকে একটা স্যুপ দেন বলে লং গার্ডেনের বয়কে ইশারা করলেন। 29 নম্বর মিন্টু রোডে গিয়ে পরিস্থিতি বলা হলো। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নগদ 1 লক্ষ টাকা দিয়ে বললেন, আমি লাশ চাই, যে কারোরই হোক লাশ চাই। বেলা তখন 3টা। কাপ্তান বাজারের উত্তর পাশে গুলিস্তানের বাসস্ট্যান্ডের কাছে মানুষ খুনের জন্য খুনিরা অপেক্ষা করতে লাগলো। ঢাকার বাইরে থেকে একটা বাস এসে ভিড়ল। কত মায়ের সন্তান, কত বোনের স্বামী, কত সন্তানের পিতা বাস থেকে নামতে শুরু করলো। বাস থেকে নামা নাম না জানা নিরীহ 20-30 জন যাত্রীর সামান্য ভিড়। খুনিদের দেশে তৈরি পাইপগান গর্জে উঠল। পাইপগানের এক ঝাঁক গুলি
নাম না জানা নিরীহ যাত্রীদের বিদ্ধ করল। 14-15 জন পথযাত্রী পিলছালা রাজপথে লুটিয়ে পড়ল। 29 মিন্টু রোডে শকুনের মতো অপেক্ষায় থাকা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে এই সংবাদ দেওয়ার সাথে সাথে তিনি পুলকিত হলেন। মরছে, মরছে তো, মরছে তো, যেভাবে গুলি করা হয়েছে তাতে না মরে বাঁচার কথা না। যাও মেডিকেল হাসপাতালে যাও, দেখো কয়টা লাশ পড়েছে, দেখে আমাকে খবর দাও। এই ক্ষুধা লাগছে, খাবার দাও। হাসপাতাল থেকে ফিরে এসে বলা হলো 3টা লাশ পড়েছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তৈরি হয়ে হাতে রুমাল দিয়ে মেডিকেল হাসপাতালের মর্গে গিয়ে গুলিতে নিহতদের লাশ দেখে চোখে চোখে রুমাল দিলেন। ফটো সাংবাদিকেরা ছবি তুললেন, পত্রিকায় সেই ছবি ছাপা হলো। নেতা ও উপদেষ্টাদের সাথে সম্পর্ক। আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের অন্যান্য নেতাদের চাকরতুল্য মনে করেন না। তার কাছে তার বাসার একটা চাকরের যে মূল্য আছে, যে কদর আছে, যে মর্যাদা আছে, আওয়ামী লীগের নেতাদেরও তা নেই। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ নেতাদের সম্পর্কে প্রকাশ্যেই বলতেন, এরা সব তো ধান্দাবাজি আর চাঁদাবাজির জন্য আমার সাথে আওয়ামী লীগ করে। আওয়ামী লীগের এমন কোনো নেতা নেই যিনি স্বয়ং শেখ হাসিনা এবং তার চাকর বাকর দ্বারা একবার না একবার অপমান অপদস্থ হননি। অবশ্য এক্ষেত্রে বর্তমান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, মন্ত্রী মোহাম্মদ নাসিম ব্যতিক্রম। এই দুইজন আওয়ামী লীগ নেতা বরাবরই শেখ হাসিনার সাথে একটা দূরত্ব বজায় রেখে চলতেন। হয়তো অপমান অপদস্থ হওয়ার ভয়েই, কৌশলগত কারণেই দূরত্ব বজায় রেখে চলেছেন। তোফায়েল আহমেদ সম্পর্কে কথিত আছে যে তিনি আওয়ামী লীগে মার্কিন যুক্তরাষ্ট্রের লবিং করতেন, আর এ কারণেই শেখ হাসিনা তোফায়েল আহমেদকে পারতপক্ষে ঘটাতে সাহস পেতেন না। তোফায়েল আহমেদও দলের রাজনৈতিক কলাকৌশল ইত্যাদি ব্যাপারে বেশ নিশ্চুপ থাকতেন। এমনকি রাজনীতিতে শেখ হাসিনা যে অস্ত্র বোমা জ্বালাও পোড়াও ও খুনখারাবি সৃষ্টি করেছিল এবং ঢালাওভাবে যে চাঁদাবাজি শুরু করেছিল, এর সবই তোফায়েল আহমেদ জানতেন, কিন্তু কখনোই সরাসরি জড়িত হতেন না। ধরি মাছ না ছুঁই পায়নি, এমন একটা ভাবে তোফায়েল আহমেদ থাকতেন। সভা সমাবেশের মঞ্চে বসেই তোফায়েল আহমেদ গভীরভাবে শেখ হাসিনাকে বলতেন, নেত্রী, আপনার গোলন্দাজ বাহিনী ঠিক আছে তো? শেখ হাসিনা তোফায়েল আহমেদের প্রশ্ন শুনে খুবই পুলকিত হতেন এবং গর্ব ও দম্ভের সাথে বলতেন, মিরপুরে 3000, নারায়ণগঞ্জে 5000, ফার্মগেটে 2000 ককটেল, বোমা ও কাটা রাইফেল রেডি আছে। সারা দেশ একেবারে তামা বানিয়ে দেবে। তোফায়েল প্রশ্ন করলেন, আর অ্যাকশন বাহিনী? শেখ হাসিনা বললেন, সারা ঢাকা শহরেই অ্যাকশন বাহিনী তৈরি আছে, হুকুম দিয়েই লাশ পাওয়া যাবে, নতুন কর্মসূচি দিতে অসুবিধা হবে না। এসব শুনে তোফায়েল আহমেদ বললেন, হ্যাঁ নেত্রী, সব ঠিক আছে, দেখবেন। শেখ হাসিনা সভা সমাবেশ মিছিলে গেলেও দলীয় কার্যালয়ে তেমন একটা যেতেন না। ফলে বাধ্য হয়েই শেখ হাসিনার বাসায় শেখ হাসিনার সাথে দেখা করার জন্য যে নেতাই এসেছেন সে নেতাই হয় চাকর বাকর, না হয় শেখ হাসিনার পোষা প্রাণী, পোষা আত্মীয়দের দ্বারা অপমানিত হয়ে ফেরত গিয়েছেন। এক পর্যায়ে নেতারা মতিউর রহমান রেন্টু অথবা মিসেস মতিউর রহমান রেন্টুকে বিনয়ের সাথে অত্যন্ত ভদ্রভাবে বলতেন, একটু নেত্রীর সাথে দেখা করতে চেয়েছিলাম, দেখা করা কি সম্ভব হবে? আপনি বসুন, দেখছে বলে মতিউর রহমান রেন্টু দোতলায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে আসত। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আত্মীয় স্বজন নিয়ে টেলিভিশনে ডিশ অ্যান্টেনা অথবা ভিসিআরে হিন্দি সিনেমা দেখছেন, সিনেমার সাথে নাচছেন, গাইছেন ও হাসি ঠাট্টা করছেন। সভা সমাবেশ মিছিলের কর্মসূচি না থাকলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সাধারণত আত্মীয়দের নিয়ে হিন্দি সিনেমা দেখেই দিন কাটান। হিন্দি ছবির মধ্যে যে ছবিতে অসৎ রাজনীতিক নেতা নেত্রীদের খুনখারাবি, ঘুষ কেলেঙ্কারি, হীন চরিত্র রয়েছে, বেছে বেছে সেই সকল হিন্দি সিনেমাগুলোই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সারাদিন বসে বসে দেখতেন এবং রপ্ত করতেন। শুধু দেখা বা রপ্ত করার মাধ্যমেই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সীমাবদ্ধ থাকতেন না। হিন্দি সিনেমার রাজনৈতিক নেতা নেত্রীর চরিত্রে সমাজে খুনখারাবি, ঘুষ সহ যত রকমের খল দেখানো হয়, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তা রপ্ত করে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের উপর আবারও তা অনুশীলন করেন। আওয়ামী লীগ সভানেত্রীর সাক্ষাৎকার। প্রার্থী নেতাকে নিচে বসিয়ে রেখে মতিউর রহমান রেন্টু দোতলায় এসে যখন বলতো, আপনার কেন্দ্রীয় অমুক নেতা আপনার সাথে দেখা করতে চায়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তখন হিন্দি ফিল্ম দেখছেন। যেই কেন্দ্রীয় নেতা দেখা করতে চান
শুনলেন দূর দূর খেদাও খেদাও বলে উঠতেন। অগত্যা মতিউর রহমান রেন্টু নিজে এসে কেন্দ্রীয় নেতাকে বলতো, লিডার আপনি বাসায় আছেন না? নেত্রী দরজা বন্ধ করে রেখেছেন। কয়েকবার দরজায় টোকা দেওয়ার পরও কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। আপনি বাসায় আছেন না লিডার? নেত্রী দরজা খুললেই আপনাকে বাসায় ফোন করে দেব। ফোন করার পর আপনি চলে আসবেন। এভাবে কৌশল করে নেতাদের বিদায় করা হতো। নেতারাও বুঝতো যে নেত্রীর কাছে তাদের কোনো মূল্য নেই। নেতারাও বলতো, ঠিক আছে ঠিক আছে, নেত্রী উঠলেই আমাকে ফোন করে দিও, আমি বাসায়ই আছি। ফোন যে আর যাবে না এটা নেতারাও বুঝতো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পোষ্য আত্মীয় থাকতে কেন নেতারা মতিউর রহমান রেন্টুর কাছে আসতো? কারণ অতীতের অভিজ্ঞতা থেকে নেতারা জানতেন পোষ্য আত্মীয়দের কাছে গেলে নির্ঘাত অপমান অপদস্থ হওয়া ছাড়া অন্য কিছু হওয়ার ভাগ্য নেই। শুধু পোষ্য আত্মীয়রাই নয়, বেতনভুক্ত চাকর বাকরের কাছে গেলেও একই অবস্থা। তাই নেতারা মতিউর রহমান রেন্টুর কাছে আসতেন শুধু এই ভরসায় যে সভানেত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে না পারলেও অন্তত অপমান অপদস্থ হতে হবে না। নেতাদের অপমান অপদস্থ হওয়ার পেছনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার অবদানই সবচেয়ে বেশি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা স্বয়ং নিজে নেতাদের দূর দূর করতেন, অপমান অপদস্থ করতেন বলেই তার পোষ্য আত্মীয় ও চাকর বাকররাও তাই করতেন। মতিউর রহমান রেন্টু ও মিসেস মতিউর রহমান রেন্টু ছাড়া বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আশেপাশে একজনও ভদ্রলোক ছিলেন না। চরম অভদ্র, নিতান্তই ছোট লোকের সন্তান ছোট লোক দ্বারা শেখ হাসিনা পরিবেষ্টিত থাকতেন এবং এখনও আছেন। আশ্চর্যের ব্যাপার হচ্ছে অজস্র ছোট লোকের সন্তান ছোট লোকদের অভদ্র ছোট লোকই আচার আচরণ সম্পর্কে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জানতেন না তা নয়, তিনি সবই জানতেন। শুধু জানতেনই না, জেনে শুনেই এদের অসভ্য অভদ্র ছোটলোকি আচার আচরণকে তিনি রীতিমতো প্রশ্রয় দিতেন। এরা এতই অসত্য অভদ্র ছোট লোক যে এরা কখনোই মানুষকে সালাম দিত না, বরং কেউ এদের সালাম দিলে এরা সালামও নিত না। আওয়ামী লীগের উপদেষ্টাদের ভাগ্যেও একই আচার আচরণ প্রযোজ্য ছিল। কোনো উপদেষ্টা কখনো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে গেলে দূর দূর উপদ্রব খেদাও বলে তিনি শেখ হাসিনা তাদের বিদায় করতেন। কুত্তার জাত। মহিলা আওয়ামী লীগের সভানেত্রী, কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বর্তমান এলজিআরটি মন্ত্রী জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান 1992 সালে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে জনৈক মহিলার নাম উল্লেখ করে বললেন, নেত্রী, ওর নামে অনেক স্ক্যান্ডেল আছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সঙ্গে সঙ্গে বললেন, কি বেশ্যা? এই তো, কুত্তার জাতকে তো বেশ্যা দিয়েই নেতৃত্ব দেওয়াবো। আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মুখে এই কথা শোনার পর আইভি রহমান থ হয়ে যান আর একটি কথাও না বাড়িয়ে বিদায় নেন। জিল্লুর রহমান জেনারেল সেক্রেটারি। ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি কক্ষে বসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, শেখ হাফিজুর রহমান টোকন, শেখ মারুফ ও আরও কয়েকজন গল্প করছে। আওয়ামী লীগের আসন্ন কাউন্সিলে কাকে জেনারেল সেক্রেটারি করা যায় কথা উঠলে বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, সাজেদা চৌধুরী মেয়ে মানুষ, তাকে জেনারেল সেক্রেটারি রাখা চলে না। তোমরা এমন একজন পুরুষের নাম বলো যে শুধু নামেই পুরুষ, কিন্তু কাজে কর্মে মেয়ে মানুষের চেয়েও লেভেন্ডিস। পুরুষ চরিত্রের কোনো পুরুষকে জেনারেল সেক্রেটারি বানানো যাবে না। পুরুষ চরিত্রের কোনো পুরুষকে দলের সেক্রেটারি করলে সে আব্দুর রাজ্জাকের মতো দল ভেঙে ফেলবে। একজন পুরুষকেই দলের সাধারণ সম্পাদক করতে হবে যে পুরুষ নামে পুরুষ, কাজে পুরুষ নয়। এমন একজন মেরুদণ্ডহীন পুরুষকে দলের সাধারণ সম্পাদক করতে হবে। তোমরা খুঁজে এমন একজনকে বের করো। শেখ হাফিজুর রহমান টোকন বলল, ফুপু, জিল্লুর রহমানকে বানালে কেমন হয়? সঙ্গে সঙ্গে শেখ হাসিনা বললেন, ইয়েস, তুমি তো ঠিক বলেছ, ওইতে সবচাইতে ফিটেস্ট। শেখ মারুফ বলল, না বুবু, জিল্লুর রহমানকে বানানো যাবে না। জিল্লুর রহমান আর তার বউ আইভি রহমান 15ই আগস্টের পর খুনি ফারুক ডালিমদের দাওয়াত করে বিরিয়ানি রান্না করে খাইয়েছিলেন। সুতরাং জিল্লুর রহমানকে তুমি জেনারেল সেক্রেটারি বানাতে পারো না। শেখ হাসিনা বললেন, হ্যাঁ, একেই আমার দরকার, এই সব দিক থেকে উপযুক্ত। জিল্লুর রহমানকে দলের জেনারেল সেক্রেটারি করলে ভেড়া বানিয়ে রাখা যাবে। এই ভেড়ার গলায় রশি না থাকলেও
উঠানের বাইরে যাবে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঠিকই কাউন্সিল করে জিল্লুর রহমানকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করলেন। টাকা আর লাশ। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার রাজনৈতিক জীবনে দুটি জিনিস ছাড়া আর কোনো কিছুই চেনেননি। জিনিস দুটির একটি হলো অর্থ, মানে টাকা পয়সা, আর অন্যটি হলো লাশ, মানে মানুষের লাশ। এই দুটি জিনিস ছাড়া তার দলের নেতাকর্মী, শোভানোধ্যায়ী এবং অন্যান্য যারা তার কাছে এসেছেন তাদের কাছেই তিনি কোনোদিনই অন্য কোনো কিছু চাননি। এমনকি 28শে সেপ্টেম্বর তার জন্মদিনে যারা টাকা ছাড়া অন্য কোনো কিছু উপহার নিয়ে আসতেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভৎসনার সাথে তাদের সাথে কথা বলতেন, এইগুলো আমি নেই না, আমি ক্যাশ চাই, ক্যাশ, নগদ টাকা ছাড়া অন্য উপহার আমি গ্রহণ করি না। 1996 সালের 28শে সেপ্টেম্বর গণভবনে বসেও তিনি একই কথা বলেছেন। অর্থের দাবি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রধান দাবি। আপনি যেই হন না কেন, যেখান থেকেই টাকা নিয়ে আসেন না কেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কথা হচ্ছে তাকে টাকা দিতে হবে। যদি টাকা না দেন তাহলে তার কাছে মানুষ হিসেবেই গণ্য হবেন না। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ডান হাতে টাকা দেবেন, ডান হাতের টাকা বাঁ হাতে নেয়ার সঙ্গে সঙ্গে তিনি আপনার কথা বেমালুম ভুলে গিয়ে টাকার জন্য নতুন মক্কেলের দিকে হাত বাড়িয়ে দেবেন। এমনভাবে তিনি টাকা নেবেন যেন তার পিতা শেখ মুজিবুর রহমান আপনার কাছে টাকা রেখে গিয়েছিলেন। তিনি শেখ হাসিনা পিতার উত্তরাধিকার হিসাবে পিতার টাকাই আপনার কাছ থেকে নিচ্ছেন। টাকা চাই চাই, টাকা দিতেই হবে। চুরি করে টাকা এনেছেন তাও দিতে হবে, কালোবাজারি বা পাচার করে টাকা এনেছেন তাও দিতে হবে, মানুষ খুন করে টাকা এনেছেন তাও দিতে হবে, ঘুষ খেয়ে টাকা এনেছেন তাও দিতে হবে। ঘুষ খেতে এবং ঘুষ দিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জুরি মেলা ভার। টাকা না দিলে আপনাকে মুহূর্তের মধ্যে অপমান করে বের করে দিতে পারেন, আবার টাকা দিলেই আপনাকে সমাদর করে মর্যাদা দিয়ে চেয়ারে বসাতে পারেন। একদিন ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি কক্ষে বসে আছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং তার চাচাতো ভাই শেখ হেলাল। এমন সময় বজলুর রহমান জনৈক ব্যক্তিকে সঙ্গে করে নিয়ে এসে বলল, নেত্রী ইনি একটা অনুষ্ঠান করতে চায়। বজলুর রহমানের কথা শেষ না হতেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রেগে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে উচ্চকণ্ঠে আগন্তুক লোকটিকে বললেন, এখানে কি ইত্রামি করতে এসেছেন? বান্নামি করার আর জায়গা পান না। আপনাকে না না বলে দিয়েছি আমি যাব না, আবার এসেছেন বুঝি ফাত্রামি করতে? আপনি কোথাকার কোন আলতু ফালতু লোক তা ঠিক নাই, আর আমি আলতু ফালতু লোকের অনুষ্ঠানে যাব, এটা ভাবলেন কি করে? আমি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, আমার কি কোনো দাম নেই? যান, বেরিয়ে যান, এই লোককে বের করে দাও, এই লোক যেন আর ঢুকতে না পারে। ভদ্রলোক প্রথমে হকচকিয়ে গেলেও নিজেকে কোনো মতো সামলে নিয়ে ধীর পায়ে বেরিয়ে যাচ্ছিলেন। ভদ্রলোক দরজা পর্যন্ত যেতেই শেখ হেলালকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, এই লোক চাঁদা দেয় না, আবার চিটাগাংয়ের লোক। এই কথা শুনেই ভদ্রলোক ঘুরে দাঁড়িয়ে এনেছি বলে তার প্যান্টের দু পকেট থেকে দুটি 100 টাকার বান্ডিল বের করে এক লাফে শেখ হাসিনার টেবিলের সামনে এসে পড়লেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা চিলের মতো ছো মেরে 100 টাকার বান্ডিল দুটো নিজের হাতে নিয়ে ভদ্রলোককে বলতে লাগলেন, বসেন বসেন, এই ওনাকে চা নাস্তা খাওয়াও। শেখ হেলাল আর টাকার বান্ডিল দুটি নেয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার সাথে ভদ্রলোকের সামনেই কারাকারি শুরু করলো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এর মধ্যেই ভদ্রলোককে বলতে লাগলেন, ঠিক আছে আমি যাব, অনুষ্ঠানটা একটু ভালো করে করেন, আপনি আসবেন, ঘন ঘন আসবেন। 1992 সাল থেকে যমুনা সেতুর নির্মাতা প্রতিষ্ঠান কোরিয়ান হুন্দাই কোম্পানি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে নিয়মিত চাঁদা দিয়ে আসত। আর সেজন্যই যমুনা সেতু উদ্বোধনের কয়েকদিন আগে উত্তরবঙ্গের জন্য নির্মিত গ্যাস লাইন সম্পূর্ণ ভেঙে যমুনা নদীতে পড়ে গেল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্যাস লাইন নির্মাণে হুন্দাই কোম্পানির ত্রুটি, অনিয়ম এবং নিম্নমানের অভিযোগ আনলেও শেখ হাসিনা সরকার বেমালুম নীরব থাকে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে কখনোই নীতির কথা শোনাননি, আদর্শের কথা শোনাননি, ত্যাগের কথা শোনাননি। যেই তার কাছে গিয়েছে তাকেই তিনি কারণে অকারণে শুধু বলতেন, আমি নির্দেশ দিলাম, মেরে লাশ ফেলে দাও, আমি লাশ চাই। আওয়ামী লীগের বর্তমান মন্ত্রীরা অনেকেই বলতেন, বঙ্গবন্ধু কন্যা সভানেত্রী শেখ হাসিনা তো টাকা আর লাশ ছাড়া কিছুই বোঝে না, আর কত টাকা দেব, আর কত লাশ দেব, অবক্ষয় অবক্ষয়। শিল্পপতি জহির হত্যার প্রধান খুনি আসামি
ইউসিবিএল ব্যাংকের পরিচালক চেয়ারম্যান আখতারুজ্জামান বাবু বলেন, আর কত টাকা দিব, দিতে দিতে তো নিঃশেষ হয়ে গেলাম। স্বামীর সাথে না থাকা। বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা 1986 সনের 17 মে বাংলাদেশে আসার পর থেকে তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার সাথে কখনোই একটি দিন বা একটি রাত স্বামী স্ত্রী হিসাবে কাটাননি। আগেই বলেছি, শেখ হাসিনা বাংলাদেশে আসার পর প্রথমে তার স্বামীর মহাখালী সরকারি কোয়ার্টারে ওঠেন, পরে ধানমন্ডি 32-এ তার পিত্রালয়, বঙ্গবন্ধু ভবন এবং তারপর 29 নম্বর মিন্টু রোড এবং আরও পরে ধানমন্ডি 5 নম্বরে স্বামী ও নিজের বাড়িতে। এখন প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে থাকেন, কিন্তু তার স্বামী ডক্টর ওয়াজেদ প্রথম থেকে এখন পর্যন্ত তার মহাখালীর আণবিক শক্তি কমিশনের কোয়ার্টারেই রয়েছেন। তিনি কখনও ধানমন্ডি 32 নম্বর, 29 নম্বর মিন্টু রোড, ধানমন্ডি 5 নম্বর বা গণভবনে আসেননি এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও তাকে আনেননি। শুধু তাই নয়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন তার স্বামীর মহাখালী কোয়ার্টারে থাকতেন তখন ডক্টর ওয়াজেদ থাকতেন ওই কোয়ার্টারের ভিতর রেস্ট হাউজে। দুজনের সাথে রাত দিন দেখা সাক্ষাৎ তো দূরের কথা, মুখোমুখিও হতেন না। মহাখালী স্বামীর কোয়ার্টারে থাকতে এবং পরবর্তীতে ধানমন্ডি 32-এ পিত্রালয়ের ভবনে থাকতে 1987 সালে মুন্সীগঞ্জ হরগঙ্গা কলেজ ছাত্র সংগঠনের ভিপি মৃণালকান্তি দাস নামের তরুণ যুবক আসার আগ পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিয়মিত রুটিন মাফিক প্রতিদিন সন্ধ্যায় ঠিক 1 ঘন্টা আগে গোসল করে পাউডার পারফিউম মেখে লম্বা চুলের একটি বেনি করে চকচকে নতুন শাড়ি ব্লাউজ পরে খুবই পরিপাটি হয়ে কাউকে সঙ্গে না নিয়ে শুধুমাত্র গাড়ি চালক ড্রাইভার আলালকে সঙ্গে নিয়ে অজ্ঞাত স্থানে বেরিয়ে যেতেন এবং ঘন্টা 2 পরে ফিরে আসতেন। শুধু এই সময়ে ওই অজ্ঞাত স্থানে যাওয়া ছাড়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আর কখনোই একা শুধু জিপ গাড়ি আর চালক নিয়ে বাইরে যেতেন না। ওই সময় এবং ওই অজ্ঞাত স্থান ছাড়া যেখানেই তিনি যেতেন তার সাথে সকলকে অবশ্যই সঙ্গে নিয়ে যেতেন। 1987 সালে মুন্সীগঞ্জ হরগঙ্গা কলেজ ছাত্র সংসদের ভিপি তরুণ যুবক মৃণালকান্তি দাসের সাথে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পরিচয় হয় এবং পরিচয়ের পর থেকেই মৃণালকান্তি দাস ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে দিবারাত্রি সার্বক্ষণিকভাবে থাকতে শুরু করল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তখন ওই বাড়িতেই থাকেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ধীরে ধীরে নিয়মিত রুটিন মাফিক সন্ধ্যার আগে অজ্ঞাত স্থানে যাওয়া ছেড়ে দিলেন। অধিক রাত পর্যন্ত, এমনকি গভীর রাত পর্যন্ত ধানমন্ডি 32-এর বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরিতেই অবস্থান করতে লাগলেন। হিন্দুরা কেন আওয়ামী লীগ সমর্থন করে? এদেশের সকল হিন্দু একেবারে কায়মনোবাক্যে হিন্দুস্থান বিশ্বাস করে। হিন্দুরা এই দেশে থাকলেও হিন্দুস্থান বা হিন্দু রাষ্ট্র ভারতকেই তাদের দেশ মনে করে। বাংলাদেশে কখনোই হিন্দুরা তাদের দেশ মনে করে না, তবে তাদের আকাঙ্ক্ষা বাংলাদেশ একদিন না একদিন হিন্দুদের রাজা ভারতের দখলে যাবে, আর এই বিষয়ে তারা আওয়ামী লীগকে নিকট বন্ধু মনে করে। এদেশে হিন্দু সম্প্রদায়ের দৃঢ় বিশ্বাস একমাত্র আওয়ামী লীগই হচ্ছে বিশ্বস্ত নির্ভরযোগ্য রাজনৈতিক দল, যে দলের মাধ্যমে বাংলাদেশকে একদিন না একদিন হিন্দুস্থানের অধীনে নেওয়া যাবে। আর এ কারণেই এদেশের আপামোর হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগকে সমর্থন করে এবং আওয়ামী লীগকে ভোট দেয়। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মহাসচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর নীমচন্দ্র ভৌমিক এর মতে আওয়ামী লীগই হচ্ছে এদেশের একমাত্র রাজনৈতিক দল যে দল ভারত পাকিস্তান দ্বন্দ্বে বা সংঘর্ষে ভারতকেই সমর্থন জানাবে, শক্তি যোগাবে। এর জন্যই এদেশের হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগকে ভোট দেয়, শক্তি যোগায়। স্বল্প শিক্ষিত মিষ্টির দোকানদার রাম হরি মজুমদারের মতে একদিন দেখবা আওয়ামী লীগে কোনো মুসলমানই থাকবো না, তখন এই আওয়ামী লীগই হিন্দু লীগ হইব। আর আমরা জয় হিন্দে বিশ্বাস করি, জয় হিন্দ জয় বাংলা স্লোগানে মিলটা দেখো না। আবার জয় দুর্গা, জয় মা কালী, জয় বাংলা একই ধ্বনি। তাহলে আওয়ামী লীগ করুম না, তয় করুমটা কি? আওয়ামী লীগ তো আধা হিন্দুই, একসময় পুরোটা হিন্দু হইয়া যাইব। নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ক্যাডার সার্ভিসের সদস্য বন বিভাগের উচ্চপদস্থ হিন্দু কর্মকর্তার মতে বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতায় বিশ্বাসী দল, তাই হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগে বিশ্বাসী সম্প্রদায়। এদেশের হিন্দুরা আওয়ামী লীগকে শুধু ভোটই দেয় না, অর্থ দেয়, বুদ্ধি দেয় এবং তারা শুধু এখানেই সীমাবদ্ধ না। এদেশের হিন্দু সাংবাদিকরা সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আওয়ামী লীগের পক্ষে পক্ষপাতিত্ব করে।
সবচাইতে ভয়ের ও বিস্ময়ের ব্যাপার হলো হিন্দু বিচারপতিরা বিচারের পক্ষপাতিত্ব করে। হিন্দু বিচারপতিগণ বিচারপতির আসনে বসেই প্রথমে বোঝার চেষ্টা করেন বাদী বা বিবাদী কোনো রাজনৈতিক দলের লোক বা সমর্থক কিনা। যদি আওয়ামী লীগের লোক বা সমর্থক হয় তাহলে তাকে যতটা সম্ভব লঘুদণ্ড দেয়া হয়, আর যদি আওয়ামী লীগের লোক বা সমর্থক না হয় তাহলে তাকে যতটা সম্ভব গুরুদণ্ড দেয়া হয়। প্রশাসন ও ব্যবসায় থাকা হিন্দু সম্প্রদায়ের বৈধ বা অবৈধ তাদের উপার্জিত অর্থের একটা অংশ অবলীলাক্রমে শেখ হাসিনাকে দেয় এবং বাকি সম্পূর্ণ অংশ ভারতে পাচার করে। পাচার এই দেশের হিন্দু সম্প্রদায় চাকরিজীবীই হোক আর ব্যবসায়ী হোক, অবলীলাক্রমে এদেশের সকল ধন সম্পদ ভারতে পাচার করে। চাকরিজীবী বৈধ অবৈধ যেভাবেই অর্থ উপার্জন করুক, অর্থাৎ অসৎ পথে ঘুষ দুর্নীতির মাধ্যমেই অর্থ উপার্জন করুক কিংবা চাকরির বেতনের মাধ্যমেই অর্থ উপার্জন করুক, যেভাবেই উপার্জন করুক না কেন তাদের উপার্জিত সকল ধন সম্পদই ভারতে পাচার করবে। হিন্দু ব্যবসায়ীদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। হিন্দু সম্প্রদায় কখনোই এই দেশকে তাদের দেশ মনে করে না, আর তাই এ দেশে থেকে বৈধ অবৈধভাবে উপার্জিত সমুদায় অর্থ ভারতে পাচার করে। অনুরূপভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবার পরিজন সকলে এই দেশকে নিজেদের দেশ মনে করে না, আর সে কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রেহানা বৈধ অবৈধ যেভাবেই অর্থকরী উপার্জন করুক না কেন বাংলাদেশে একটা ফুটা করিও রাখেন না। তাদের উপার্জিত সকল ধন সম্পদ বিদেশে পাচার করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের লোকেরা প্রধানত ভারত, সিঙ্গাপুর, হংকং, লন্ডন ও যুক্তরাষ্ট্রে ধন সম্পদ পাচার করেন। ভ্যাট প্রত্যাহার 1992 সালে বেগম খালেদা জিয়ার বিএনপি সরকার বাংলাদেশে প্রথম ভ্যাট প্রথা চালু করে। খালেদা জিয়া ভ্যাট চালু করার সময় তখনকার বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ ভ্যাট প্রথা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে। আন্দোলনের প্রথম পর্যায়ে ভ্যাট প্রথা বাতিলের দাবিতে মিছিল সমাবেশ করে বেগম জিয়া সরকারকে নির্দিষ্ট সময়সীমা দিয়ে বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, এর মধ্যে ভ্যাট প্রথা বাতিল না করলে হরতাল করা হবে। তখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বলা হলো, আপনি যে ভ্যাট বাতিলের জন্য দাবি বা হরতাল আহ্বান করতে যাচ্ছেন, আপনি ক্ষমতায় গেলে কি করবেন? ভ্যাট প্রথা বাতিল করবেন? পরেরটা পরে হবে। এ কথা বলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঠিকই ভ্যাট বাতিলের দাবিতে হরতাল করলেন। আর তিনিও যখন ক্ষমতায় এলেন তখন ভ্যাট বাতিল তো দূরের কথা, উল্টো ভ্যাটের আওতা আরও বাড়িয়ে দিলেন। অর্থাৎ বেগম খালেদা জিয়া সরকার যে সকল পণ্যের উপর ভ্যাট বসিয়েছিলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সে সকল পণ্যের উপর ভ্যাট বহাল তো রাখলেনই, বরং যে সমস্ত পণ্যের উপর ভ্যাট ছিল না সে সমস্ত পণ্যের উপরও ভ্যাট ধার্য করলেন। খেলা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নিজেকে একজন বড় খেলোয়াড় মনে করেন। তিনি মনে করেন তিনি দুনিয়ার সবচাইতে দক্ষ খেলোয়াড় এবং তার মতো খেলোয়াড় সারা বিশ্বে কোনো জুরি নেই। তিনি খেলতে ভালোবাসেন, বলতে গেলে খেলাই যেন তার একমাত্র কাজ। তিনি সকলের সাথেই খেলেন, জনতার সাথে খেলেন, রাজনৈতিক নেতাদের সাথে খেলেন, নিজের দলের কর্মীদের সাথে খেলেন, স্বামীর সাথে খেলেন, আত্মীয় স্বজনদের সাথেও খেলেন, তবে কম খেলেন। নিজের বোনের সাথে খেলেন, তবে পেরে ওঠেন না, ধরা পড়ে হেরে যান। ছেলে মেয়েদের সাথে খেলতে গিয়ে প্রচণ্ড মার খেয়ে যান। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মনে করেন তার মতো এত বড় খেলোয়াড় আর নেই, এবং তিনি যে খেলা খেলেন সে খেলা ধরার বা বোঝার শক্তি কারো নেই। পৃথিবীর কেউই তার খেলা ধরতে পারবে না, বুঝতে পারবে না। এ খেলায় তিনি অনন্য, অদ্বিতীয়। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে খেলা খেলেন সে খেলার নাম হচ্ছে প্রতারণার খেলা। তিনি সকলের সাথেই প্রতারণার খেলা খেলেন। প্রিয় অপ্রিয়, পছন্দ অপছন্দের, প্রিয় খাদ্য গরুর ভুঁড়ি, প্রিয় গান জিন্দিগি জিন্দিগি, প্রিয় ব্যক্তিত্ব মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, সবচাইতে বেশি লোভ টাকার প্রতি, সবচাইতে অপছন্দের নামাজি ব্যক্তি, সবচাইতে স্বস্তি এবং আনন্দের মানুষের লাশ, সবচেয়ে বেশি পটু মিথ্যে বলায়। প্রথম নির্দেশ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রথম নির্দেশ, মেরে ফেলো, মেরে লাশ ফেলে দাও। আওয়ামী লীগের কোনো নেতা কর্মী কিংবা সমর্থকের কথা প্রসঙ্গেও যদি বলে প্রশাসনের অথবা অন্য রাজনৈতিক দলের অমুক আমাদের বিপক্ষের, তাহলে সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রথমেই যে নির্দেশ বা আদেশ দেন তাহলে মেরে ফেলো, মেরে ফেলে দাও।
আমি হুকুম দিলাম খুন করে ফেলো। যদি কোনো কারণে উক্ত ব্যক্তিকে হত্যা করা না যায় তাহলে বলবেন ঘুষ দাও, টাকা দাও, টাকা দিয়ে ওকে আমাদের পক্ষে নিয়ে আসো। 1995 সালে মাওয়া রোড দিয়ে টুঙ্গিপাড়া যাওয়ার সময় ফেরিতে 30-40 বছর আগে দেশ থেকে যুক্তরাজ্যে চলে যাওয়া এবং যুক্তরাজ্যের নাগরিক শেখ হাসিনা সরকার কর্তৃক নিয়োগকৃত শিল্প ঋণ সংস্থার পরিচালক প্রফেসর আবুল আসেম তার নিজ থানা নবাবগঞ্জ সম্পর্কে বলেন, নবাবগঞ্জে আওয়ামী লীগের প্রার্থী দেওয়া না দেওয়া সমান কথা। নবাবগঞ্জের মানুষ আওয়ামী লীগকে পছন্দ করে না, ভোটও দেয় না। এ কথা শুনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বললেন, রাতের অন্ধকারে ঘরে ঘরে আগুন লাগিয়ে দেন, আগুন লাগিয়ে ওদের পুড়িয়ে ফেলেন। কোনো নেতা ছিল না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কখনোই কোনো সিদ্ধান্ত কোনো নেতা বা নেতৃস্থানীয় ব্যক্তি অথবা উপদেষ্টা কিংবা জ্ঞানীগুণীদের কোনো ব্যক্তির সাথে আলাপ আলোচনা করে নিতেন না। মূলত তিনি সিদ্ধান্ত নিতেন তার চারপাশে থাকা ছেলে ছোকরা এবং আত্মীয়দের কথার উপর ভর করে। এমনকি বঙ্গবন্ধু কন্যা কোনো পদযাত্রা, মিছিলে ইত্যাদিতে যখন অংশ নেন তখন কোনো নেতা বা নেতৃস্থানীয় কোনো ব্যক্তি তার সাথে কখনোই থাকতেন না। কোনো নেতা বা ওই জাতীয় কোনো ব্যক্তি ভুলক্রমে যদি বঙ্গবন্ধু কন্যা জননেত্রীর পাশে এসে পড়তেন তাহলে তার সাথে থাকা ছেলে ছোকরারা ওই নেতা বা ব্যক্তিকে কিল ঘুষি চড়থাপ্পড় এমনকি লাথিগুতা দিয়ে তাড়িয়ে দিত। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এসব বুঝতেন না বা দেখতেন না তা নয়, তিনি এসবই আর চোখে দেখতেন, মজা নিতেন আর খিলখিল করে হাসতেন। মূলত বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ইন্ধন এবং আশকারার ফলেই তার সাথে থাকা ছেলে ছোকরারা নেতাদের সাথে এই রকম চরম বেয়াদবির আচার আচরণ করতে সাহস পেত। চিন্তাভাবনা ছাড়াই বলা, কোনো কথাবার্তা বা ঘোষণা দেওয়ার ব্যাপারেও কারোর সাথে কখনোই কোনো আলোচনা করা তো দূরের কথা, নিজেও কোনো চিন্তাভাবনা না করেই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মুখে যাই আসে তাই বলে ফেলেন বা তাই ঘোষণা দিয়ে দেন। আওয়ামী লীগের নেতারা এবং শুভানুধ্যায়ীরা সব সময় তটস্থ থাকেন। এই বুঝি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বেফাঁস কিছু বলে ফেললেন। 1997 সালের 10ই জানুয়ারি রমনা বটমূলে ছাত্রলীগ প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তৃতা করার সময় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী হিসেবে তার মন্ত্রিসভার মন্ত্রী তোফায়েল আহমেদকে হাত তুলে দেখিয়ে হঠাৎ করে বলে উঠলেন, ওই যে তোফায়েল ভাইয়েরা 1973 সালে বাংলাদেশ ক্যাডার সার্ভিসের অযোগ্য লোকদের চাকরি দিয়েছিল, তার এই কথায় দাঁড়ালো তিনি বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে বলছেন বা ঘোষণা করছেন বর্তমানে তারই মন্ত্রী তোফায়েল আহমেদ সাবেক প্রধানমন্ত্রী তারই পিতা শেখ মুজিবুর রহমানের আমলে 1973 সালে বাংলাদেশে প্রথম ক্যাডার বিসিএস সার্ভিসে অযোগ্য লোকদের চাকরি বা নিয়োগ দিয়েছেন। প্রধানমন্ত্রী বা রাষ্ট্রের নির্বাহী হিসাবে এই কথা প্রকাশ্যে বলার পর বাংলাদেশ ক্যাডার সার্ভিস বিসিএস 73 এর সকল অযোগ্যতার অভিযোগে চাকরি যাওয়া উচিত এবং রাষ্ট্রের তৎকালীন প্রধান নির্বাহী বা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের অযোগ্য লোকদের চাকরি দেওয়ার অভিযোগে বিচার হওয়া উচিত, নইলে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানহানির মামলা হওয়া উচিত। রাজা বাদশাহ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের জুনিয়র সারির নেতারা একদিন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পুত্র জয়কে বলছে, আমরা আছি, আপনি যখন প্রধানমন্ত্রী হবেন তখন আপনার সাথে আমরা আছি। জয় বলছে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি মানুষের কাছে ভোট ভিক্ষা করে, ভোট ভিক্ষা করে আমি কোনোদিনই রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হব না, যদি রাজা বানান তাহলে আছি, নইলে নাই। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সঙ্গে সঙ্গে বললেন, বাবা আমরা তো রাজাই, আগামীতে তো তুমিই রাজা হবা, তোমার নানা তো এদেশের রাজাই ছিলেন, তোমার নানাই তো এই দেশ সৃষ্টি করেছেন, এই দেশের মালিক ছিলেন, চাকর বাকররা ষড়যন্ত্র করে তোমার নানাকে মেরে সিংহাসন দখল করেছে। আলীবর্দী খাঁ যেমন বাংলার নবাব ছিলেন, তারপরে তার নাতি সিরাজউদ্দৌলা নবাব হয়েছিল, তোমার নানা শেখ মুজিবুর রহমানও বাংলাদেশের রাজা ছিল, আগামীতে তুমি বাংলাদেশের রাজা হবে। রাজা বাচ্চাদের আধুনিক নামই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। ওয়াদা, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নির্বাচনের আগে মূলত এবং প্রধানত 3টি ওয়াদা করেছিলেন। এই 3টি গুরুত্বপূর্ণ ওয়াদার প্রথমটি হচ্ছে রেডিও টেলিভিশনের স্বায়ত্তশাসন, দ্বিতীয়টি হচ্ছে বিশেষ ক্ষমতা আইন 1974 যে আইনে বিচারে যে কাউকে কারাগারে আটক রাখা যায় বাতিল করবেন, এবং তৃতীয় হচ্ছে বিচার বিভাগকে প্রশাসন থেকে আলাদা বা পৃথক করবেন।
এই তিনটি ওয়াদার প্রথমটি টেলিভিশন ও রেডিও এর স্বায়ত্তশাসন, মাশাল্লাহ, এটা বলার বা লেখার কোনো প্রয়োজন পড়ে না। এরশাদের আমলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা লক্ষ লক্ষবার টেলিভিশনকে বলেছেন সাহেব বিবি গোলামের বাক্স। বেগম খালেদা জিয়ার আমলে বিরতিহীন ও লাগামহীনভাবে এমন কোনো অনুষ্ঠান নেই যেখানে টেলিভিশনের কথা তিনি বিবি গোলামের বাক্স বলেননি। এই সেই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী হয়ে তার ওয়াদা এমনভাবে পূরণ করেছেন যে মানুষ এখন বলে বাপ বেটির বাক্স। আর দ্বিতীয় ওয়াদা বিশেষ ক্ষমতা আইন 1974। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনা বিচারে মানুষকে কারাগারে রাখার এই কালো আইনটি বাতিল করবেন কিভাবে, কোন যুক্তিতে? এই যে তার পিতা শেখ মুজিবুর রহমানের তৈরি করা কালো আইন, এই বিশেষ ক্ষমতা আইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা সাবেক প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের মুক্তিযোদ্ধাসহ এদেশের হাজার হাজার নির্দোষ নিরপরাধ মানুষকে বিনা বিচারে কারাগারে আটকে রেখেছিল। পিতার সৃষ্টি করা মানুষকে নিগৃহীত করা ও অত্যাচার করা এই কালো আইন তিনি বাতিল করলেন। পিতার যোগ্য কন্যা, যোগ্য উত্তরসূরি তিনি কিভাবে দাবি করবেন? তাই তিনি ক্ষমতায় গিয়েই বললেন বিশেষ ক্ষমতা আইন 1974 সে তো বাতিল করার প্রশ্নই ওঠে না। এই তো যোগ্য পিতার যোগ্য কন্যা, যোগ্য উত্তরসূরি, বাপকা বেটি, এই কালো আইনটি শুধু পুরোপুরি বহালই রাখলেন না, এর কার্যকারিতাও প্রয়োগ করতে লাগলেন। কালো আইনের এই প্রয়োগ করতে গিয়ে বিরোধী দলের 4 নেতাকে বিনা কারণে বিনা বিচারে কারাগারে আটকে রাখলেন। মহামান্য আদালত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে শাস্তিস্বরূপ অর্থদণ্ড দেয়। এরপরও শেখ হাসিনার ওয়াদার কথা তো মনেই হয়নি, লজ্জাও হয়নি। হাজার হলেও বাবার তৈরি করা এবং রেখে যাওয়া, তাই কালো আইনটি বহালই রেখেছেন। এবং তৃতীয় ওয়াদা বিচার বিভাগকে প্রশাসন থেকে আলাদা বা পৃথক করা, এই নিয়ে তিনি ভুলেও টু শব্দটি করছেন না, বেমালুম চেপে যাচ্ছেন। চাচা ভাতিজার কাণ্ড। এক শুক্রবার বিকেলে শেখ মুজিবের একমাত্র আপন ভাই শেখ নাসেরের বিধবা স্ত্রী শেখ হেলালের মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বললেন, মা তোমাকে তো পাইই না, তুমি এত ব্যস্ত থাকো, এই জন্য আমি আসিই না। খাটতে খাটতে তুমি একদম কাহিল হয়ে গেলে। এক কাম করো মা, সপ্তাহে 2 দিন ছুটি দিয়ে দাও, কর্মচারীরাও খুশি হবে, আমরাও তোমারে পাবো নে। আপনি ঠিকই তো কইছেন চাচি। এই কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরের দিনেই সপ্তাহে 2 দিন ছুটি ঘোষণা করলেন। চারদিকে এবং পত্রপত্রিকায় সপ্তাহে 2 দিন ছুটি ঘোষণা নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠল। পত্রপত্রিকায় আলোচনা সমালোচনার সবচাইতে বেশি গুরুত্ব সহকারে বিস্ময়ের সাথে যা বলা হলো তা হলো সরকারের নীতি নির্ধারকেরা সপ্তাহে 2 দিন ছুটির ব্যাপারে কিছুই জানেন না। এমনকি মন্ত্রিসভার সদস্যরাও 2 দিন ছুটির ব্যাপারে কিছুই জানেন না এবং সপ্তাহে 2 দিন ছুটির দাবিও কেউ করেনি। তাহলে কার সাথে আলাপ আলোচনা করে পরামর্শ করে সপ্তাহে 2 দিন ছুটি দেয়া হলো? এই নিয়ে পত্রপত্রিকায় অনেক দিন পর্যন্ত হইচই চলল। প্রশ্নই থেকে গেল, উত্তর মিলল না। কেউ জানতে পারল না, বুঝতে পারল না, আবিষ্কার করতে পারল না যে এই কাণ্ড চাচি ভাতিজির কাণ্ড। ইয়েস ম্যাডাম, কারেক্ট ম্যাডাম, ইয়েস ম্যাডাম, কারেক্ট ম্যাডাম। প্রশাসনের কাজ শুধু মন্ত্রী প্রধানমন্ত্রীদের খুশি করা, বিশেষত প্রধানমন্ত্রীকে, বা যদি রাষ্ট্রপতি প্রধান নির্বাহী হন তাহলে রাষ্ট্রপতিকে খুশি করা। বাড়ির চাকর বা বাবুর্চিকে যদি মনিব কিছু হুকুম করেন তাহলে চাকর বা বাবুর্চিও মনিবকে তার হুকুমের ভালো মন্দ কিছু বলবে। কিন্তু প্রধানমন্ত্রী নির্দেশ করলেন সরকারের কর্মকর্তারা কখনোই নির্দেশের ভালো মন্দ সম্পর্কে প্রধানমন্ত্রীকে কিছুই বলবে না। মনিব যদি বাবুর্চিকে সকাল 10টা-11টার বাইরে কাজের হুকুম করেন তাহলে বাবুর্চি মনিবকে বলবে, আমি এখন বাইরে গেলে রান্নার ক্ষতি হবে, আপনার খাওয়ার অসুবিধা হবে। কিন্তু প্রধানমন্ত্রী যে আদেশ দেন সরকারি কর্মকর্তারা সে আদেশ মতোই কাজ করেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং অন্যান্য কর্মকর্তাদের প্রধানত কাজ হচ্ছে ভোরবেলা ঘুম থেকে উঠে পকেটে কাগজ এবং কলম নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে হাজির হওয়া এবং প্রধানমন্ত্রী ঘুম থেকে উঠলে যখন যা বলবেন তা সম্পর্কে তারা কখনোই কোনো অভিমত দেন না, শুধু বলেন ইয়েস ম্যাডাম, কারেক্ট ম্যাডাম, রাইট ম্যাডাম। প্রধানমন্ত্রীর আদেশ নির্দেশের মধ্যে সরকারি কর্মকর্তারা ভালো ছাড়া কখনোই মন্দ কিছু দেখেননি। এক্ষেত্রে
কর্মকর্তাদের অভিমত হলো ভালো মন্দের দায়ভার তো আমাদের না, আমরা সরকারি কর্মচারী, সরকার যা বলবে বা নির্দেশ করবেন আমরা তাই করব, ভালো মন্দের দায় দায়িত্ব সরকারের। মার্শাল ল সরকার আসুক আর জনগণ কর্তৃক নির্বাচিত সরকারই আসুক, যখন যে সরকার আসবে আমরা সরকারি কর্মকর্তা হিসেবে সেই সরকারের হুকুম হাকাম পালন করব। এই আমাদের কাজ। ভালোমন্দ কাজের হিসেব নিকেশ করার দায়িত্ব সরকারের, এবং যারা সরকার নির্বাচিত করেছে তাদের। সরকারি কর্মকর্তা কর্মচারী হিসেবে আমাদের একমাত্র কাজ সরকারকে খুশি করা। সরকারকে মনে প্রাণে প্রধানমন্ত্রীকে যত খুশি করতে পারবো আমরাও ততই সফল হতে পারবো।